আমি মনে হচ্ছে কনসিভ করে ফেলেছি। সান্নিধ্য শেহরিনের জড়িয়ে আসা কথার স্বর প্রথমে স্পষ্টভাবে বুঝতে না পারলেও কয়েকক্ষণ পর ঠিক অনুধাবন করতে পারে। টাওয়ালের দ্বারা মাথা মুছতে থাকা হাতটা তার সঙ্গে সঙ্গে থেমে যায়। অবিশ্বাস্য কণ্ঠে বলে, কি বলছো তুমি? শেহরিন দু হাত নিজের মুখের উপর রেখে তটস্থ চোখে তাকিয়ে বলে, আমার আমার পিরিয়ড মিস হয়ে গিয়েছে। আজকে 1 মাস 27 দিন চলছে, মানে 2 মাসের কাছাকাছি, কিন্তু এর মধ্যে পিরিয়ড হয়নি। বলনি কেন তুমি? আমি সে সময়টায় অতিরিক্ত ডিপ্রেশনে ভুগছিলাম। তখন সাইকিয়াট্রিস্টের সাজেস্টে অ্যান্টি ডিপ্রেশান্ট মেডিসিন নিতাম। এর ইফেক্টের কারণে বছরে আমার 2-1 বার ইরেগুলার হয়ে যেতে পারে। লাস্ট মান্থ হতে অতিরিক্ত প্রেশারে আমার সেই পুরনো ডিপ্রেশন কিছুটা ফিরে এসেছিল। ডেট পার হয়ে যাওয়াতে ভেবেছিলাম হয়তো ডিপ্রেশনের কারণেই ইরেগুলার হবে, কিন্তু নানান ঝামেলায় এর মধ্যে যে এতগুলো দিন পার হয়ে গিয়েছে আমি বুঝতেই পারিনি। আমি মনে হয় ডোজ ভুল করে ফেলেছি সব কিছুর চাপে পড়ে। আচ্ছা, রিল্যাক্স হও। তুমি যেরকমটা ভাবছো সেরকমটা নাও হতে পারে। হয়তো ওভার থিঙ্কিংয়ের কারণে লং গ্যাপ হয়ে গিয়েছে। আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। আমি শিওর নেতা সাহেব, আমি 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 শিওর। গত কয়দিন হলো আমার ভেতরে কেমন যেন খারাপ লাগে। আমি ভেবেছিলাম হয়তো পরিস্থিতির কারণে এমন হচ্ছে, যেহেতু আমার ফোবিয়া আছে, কিন্তু সান্নিধ্য শেহরিনের কান্না জড়ানো মুখটা বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। শীতল কণ্ঠে বলে, আচ্ছা, সমস্যা নেই। এটার তো সলিউশন আছে। ডক্টরের কাছে গেলে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন বেবি নিতে চাই না নেতা সাহেব। আমি একটু গুছিয়ে নিয়ে উঠতে চাই আগে। আমি মেয়ে হিসেবে অপদার্থ, কিন্তু মা হিসেবে অপদার্থ হতে চাই না। আমি জোর করছি না শেহরিন, আমি নিজেও এখন চাই না। তুমি তো ছোট্ট একটা মেয়ে, সংসার চিনতে শুরু করেছো মাত্র। আমরা আরও একটু সময় নেই। তুমি যে সিদ্ধান্ত নিবে আমার সেখানে সম্পূর্ণ সমর্থন থাকবে। শেহরিন চোখ বন্ধ করে নীরবে অশ্রু বিসর্জন দেয়। নিজস্ব গলায় বলে ওঠে, মা ছাড়া মেয়েদের সংসারী হয়ে ওঠাই যেখানে এত কঠিন, সেখানে মা ছাড়া আমার নিজের মা হয়ে ওঠাটা অনেক কঠিন। আমি তো কিছুই জানি না, বুঝি না এসবের। তারপরে এখন সম্পূর্ণ একা, আমার ভীষণ ভয় লাগছে। সান্নিধ্য বোঝে শেহরিনের ভেতরে ভয়ের কারণ। আর যদি সুখ নিবাসের সবকিছু ঠিক থাকতো তাহলে হয়তো এতটা ভয় পেত না। এটা সত্যি, মা ছাড়া মেয়েদের মা হয়ে ওঠা অনেক কঠিন। সেখানে তো এই মেয়েটা সম্পূর্ণ একা। জীবন বাস্তবতা সম্পর্কে কেবল জানতে শুরু করেছে। নিজ হাতে মাত্র সংসারের ভার নিয়েছে। এর মধ্যে বেবি নেওয়াটা হয়তো কোনোভাবেই সম্ভব নয়। ভয় নেই, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এটাও একটা সোলো মিশন হয়ে গেল তোমার জন্য, দেখেছো? নিজেকে আগে প্রস্তুত করো, তুমি মানসিকভাবে স্ট্রং হও। আমার পার্সোনালি তোমার উপর কোনো প্রেশার নেই। আপনার কি খারাপ লাগছে আমার এই সিদ্ধান্তে? সান্নিধ্য আলতো হেসে শেহরিনের মাথায় চুমু খেয়ে বলে, খারাপ লাগবে কেন? আমরা তো আগে হতেই এই বিষয়টা নিয়ে ক্লিয়ার ছিলাম। আমাদের দুজনেরই সম্মতি ছিল সময় নিয়ে তারপরে বেবি প্ল্যানিং করা। কিন্তু জীবন সবসময় যে প্ল্যান মাফিক চলে না, এটাই হয়তো তার উৎকৃষ্ট প্রমাণ। হাজারো নিশ্চয়তার মাঝে অনেক সময় অনিশ্চয়তা ঢুকে যায়। হাজারো সতর্কতার মাঝেও ভুল ত্রুটি হয়ে যায়। সৃষ্টিকর্তা মানুষকে নানানভাবে বাস্তবতার সম্মুখীন করে। কেউ হয়তো ঘটে যাওয়া সেই ভুলে সাড়া দেয়, কেউ হয়তো পিছিয়ে আসে সেখান হতে। আমরাও না হয় পিছিয়ে আসলাম। সুখ নিবাসে জমেছে জমজমাট আড্ডা। ড্রয়িং রুম জুড়ে গল্পের আসরে মুখরিত। মিসেস নাজনীন, বড় পুত্রবধূ তিথি এবং অন্বেষা। একদিন আগে ছেলে এবং ছেলের বউর প্রস্থান খুব একটা মনে হয়তো দাগ কাটেনি মিসেস নাজনীনের। চেহারার মলিনতার ছাপ নেই কোনো। হয়তো তাদের সিদ্ধান্তে তিনিও খুশি হয়েছেন। মনে মনে শেহরিনের প্রতি অনেক বিদ্বেষ জন্মেছিল তার। চোখের সামনে থাকলে সেই বিদ্বেষ মাথা চারা দিয়ে উঠত। তার চেয়ে আপদ বিদেয়ী হয়েছে, এতেই সে সন্তুষ্ট। সান্নিধ্য বাসায় নেই, বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আমি সত্যি বুঝি না, পাগলও যেখানে নিজের ভালো বোঝে সেখানে সান্নিধ্য কেন বুঝলো না? যে মেয়ের সংসার সম্পর্কে কোনো ধারণাই নেই, রান্না বান্না কিচ্ছু জানে না, সেই মেয়ের সঙ্গে সুরসুর করে বের হয়ে গেল বাড়ি ছেড়ে। না খেয়ে তো মরতে হবে এখন। অন্বেষা, কি
কি যে বলো না তুমি, এমপি মানুষে টাকার কি অভাব আছে নাকি? শেহরিনকে রান্নাঘরে ঢুকতে দিলে তো জীবন চলবে কেনা খাবারের উপরে। তিথির ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে শাশুড়ি মায়ের দিকে আর চোখে তাকিয়ে কথা বলে। আগুনের উপর অল্প একটু ঘি ঢালতে তার প্রচেষ্টা। ভাবি, এটা কোনো কথা হলো? সবসময় বাইরের খাবার খাওয়া কি ঠিক? তার উপর সান্নিধ্য এত কাজ নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন শেষে বাসায় এসে একটু ভালোভাবে না খেতে পারলে কি হলো? কি জানি বাপু, এসব বুঝি না। মানুষ ভালোবাসে পড়লে হয়তো অন্ধ হয়ে যায়, ভালো কি মন্দ কি কিছুই নজরে আসে না, বোধশক্তি হারিয়ে ফেলে। সত্যি কথা বলতে সান্নিধ্যের জন্য আমার ভীষণ খারাপ লাগছে। ওকে তো আমি চিনি, এরকম সেরকম খাবার খেতেই পারে না। সপ্তাহে একদিন ওর পোলাও রোস্ট রাখতেই হয় মেনুতে। এখন এসব সে পাবে কোথায়? ও না খেলে আমাদের গলা দিয়ে খাবার নামবে বলো? চলমান কথাবার্তায় মিসেস নাজনীনের মুখ অন্ধকারে ঘনিয়ে আসে। ছেলেটার জন্য তার মন হু হু করে ওঠে। ঠিক তো বলেছে তিথি, সান্নিধ্যে তো এরকম সেরকম খাবার খেতে পারে না। ছেলেটার তো হয়ে যাবে কষ্ট, ওই মেয়ের তো কিছু আসবে যাবে না। ফুপি, তুমি সান্নিধ্যকে একটু বোঝাও, তুমি তো তোমার ছেলের কষ্টটা বুঝবে। কোনো লাভ নেই আম্মাকে বলে, সান্নিধ্য বউ পাগল, সে বউ ছাড়া কিছু করবে না। আম্মা আপনি বলুন, কিছু কি হবে? মিসেস নাজনীন অন্বেষার দিকে দৃষ্টি ফেরায়, থমথমে গলায় বলেন, আমি কি বলবো, আমার কথার কোনো দাম নেই। এই মেয়েটা অত্যাধিক ছলচাতুরি, ছেলেটাকে খুশিয়ে খুশিয়ে মারবে। অন্বেষার ভেতরে শেহরিনের দেওয়া থাপ্পড় অনল জেগে ওঠে। এই থাপ্পড়ের হিসেব সে প্রতি পদে তুলবে, উসুল করে ছাড়বে। অন্বেষার গায়ে হাত দেওয়ার পরিণাম কি হতে পারে? ভেতরে জমা একরাশ ক্রোধকে উগরে দিয়ে বলে, শেহরিন ধরিবাজ মেয়ে, সেটা আমি আগে থেকেই জানতাম ফুপি। ওর মামির বোন মনিকা আন্টি আমার পরিচিত, সে আমাকে বলেছেন এই মেয়েটা মোটেও সুবিধার না, ইনোসেন্ট ফেস দিয়ে মানুষকে বশ করে। কি বলছো তুমি অন্বেষা? আগে বলনি কেন আমাদের? দেখেছেন আম্মা, আমি আপনাকে বলেছিলাম না এমএ সুবিধার না, এমএ ফ্যামিলির মানুষও জানে সে কেমন। মিসেস নাজনীন দীর্ঘশ্বাস ফেলেন, বিরস সুরে বললেন, আমার ছেলেটা বুঝতে পারছে না এখন, বইয়ের মোহে পড়ে দিন দুনিয়া ভুলে বসেছে। তবে এক সময় ঠিক বুঝতে পারবে কি ভুল করেছিল। অপয়া অলক্ষী মেয়ে একটা, আসতে না আসতেই আমার সংসারটা ভাগ করে ফেলেছে। শুধু কি ভাগ ফুপি, সান্নিধ্যকেও তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। কাছে আনার কি কোনো উপায় নেই? তিথির প্রশ্নে মিসেস নাজনীন অবাক চোখে তাকালেও অন্বেষা ক্রু হাসি হেসে বলে, এই মেয়েকে একটা উচিত শিক্ষা দিতে হবে। ওর এই ইনোসেন্ট ফেসটাকে টেনে খুলতে হবে। মুখোশ পরে থাকে কিন্তু ভেতরে ভেতরে ধরাশায়ী। সান্নিধ্যকে ওর কাছ থেকে সরিয়ে আনতে হবে ফুপি, নয়তো আপনার ছেলেকে আপনার সারা জীবনের জন্য হারাতে হবে। আপনি কি তাই চান? কি বলছো তুমি? তিথি টি টেবিল হতে কফির মগটা হাতে তুলে নেয় আয়েশি ভঙ্গিতে, পায়ের উপর পা তুলে গুছিয়ে বসে বলে, কথাটা খারাপ শুনতে হলেও সত্য আম্মা। আমি বললে হয়তো বলবেন হিংসে করার জন্য বলছি, আসলে কিন্তু তা নয়। একটু চোখ কান খুলে বিষয়টা নিয়ে ভাবুন, উত্তর পেয়ে যাবেন। তিথি ভাবি ঠিকই বলেছে ফুপি, সময় থাকতে সতর্ক হওয়া উচিত। সান্নিধ্যের থেকে শেহরিনকে তুমি নিজ হতে না সরালে সরবে না কোনো দিনও। এই ছেলে মা বাবা সব ভুলতে বসবে ওর মায়া জালে পড়ে। মিসেস নাজনীনের মনে আশঙ্কা জেগে ওঠে। সত্যি তো শেহরিনের মায়াজালে সান্নিধ্য বাসা ছেড়েছে, তাদের যে ছাড়বে না এমনটা হতে পারে না। কিন্তু সে তো ছেলেকে এভাবে হারিয়ে যেতে দিবে না। আমার ছেলেকে আমি কোনোভাবেই দূরে সরে যেতে দিব না। ভেবেছে কি এই মেয়ে যা খুশি তাই? আমার ভাইটাকে মিথ্যা বদনাম দিয়ে মৃত্যু সজ্জায় পাঠিয়ে দিয়েছে, সংসার ভাগ করেছে, ছেলেকে কেড়ে নিয়েছে। নিজেকে খুব চালাক মনে করে, তাই না? কিছু একটা করতে হবে ফুপি, এই মেয়েকে এমন একটা উচিত শিক্ষা দিতে হবে যেন ও চট্টগ্রাম ছেড়ে সান্নিধ্যকে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। কোনোভাবেই ওকে সুযোগ দেওয়া যাবে না। কি করতে চাও? একটু ভাবতে দাও ভাবি। শেহরিনকে নিয়ে আটঘাট বাঁধার মাঝে সানজি সিঁড়ি হতে নিচে নামে। পঞ্চগড় হতে কালকে রাতে চট্টগ্রামে এসেছে সে। বাসায় আসতেই বিস্তর পরিবর্তনের ক্ষত, মনটা আরো ক্ষত হয়ে উঠেছে তার। উসখুস মনে নেই কোনো উচ্ছ্বাস,
চোখের নিচে কালির দাগটা স্পষ্ট জানান দেয় তার ভেতরের কষ্টগুলো। এই কষ্টগুলো নিতান্তই তার একার, জাগতিক নিয়মের ভেতরে চেপে রেখেছে নীরবে। সানজি, কিছু লাগবে? লতা কোথায়? লতা তো গার্ডেনে মনে হয়েছে। কিছু লাগবে? আমাকে বলো। সানজি এক পলক অন্বেষার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। ভারী মুখে তিথির তার প্রতি ব্যস্ততা দেখে বলে, প্রয়োজন নেই, আমি নিজে করে নিতে পারবো। কফি। মিসেস নাজনীন সোফা ছেড়ে উঠে দাঁড়ান। মেয়ের দিকে এগিয়ে মৃদু হেসে বলে, তোমার করতে হবে না, আমি করে উপরে পাঠিয়ে দিচ্ছি। আম্মা, আমি নিজেই পারবো। পারবে জানি, আমার মেয়ে তো তুমি, না পেরে যাবে কোথায়? ঠিক বলেছো ফুপি, সবাইকে আর শেরিন নাকি? অন্বেষা মুখে হাত দিয়ে ব্যঙ্গাত্ম হাসে, তবে হাসে না তিথি। নিজেকে সানজির সামনে রাখে সংযত, কেননা সে জানে সানজি সারফরাজ সান্নিধ্য তিনজনই একই ধাঁচের। একজনকে স্পর্শ করলে অন্যজন অনুভব করে। আম্মা, তোমরা যে কাজ করছিলে বরং সেটাই করো, আমি আমার কাজটা করে নিতে পারবো। সানজি চুপচাপ কিচেনে চলে যায়। মিসেস নাজনীন মেয়ের যাওয়ার পানে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলে বসে পড়ে সোফায়। আমার মেয়েটা একদম ভিতর হতে ভেঙে গিয়েছে তিথি, কি করি বলো তো? তিথি শাশুড়ি মায়ের কথাতে মোক্ষম সুযোগ লুফে নেয়। সানজিকে নিয়ে তার এমনিতে ভীষণ ভয়। এই মেয়ে হচ্ছে এই বাড়ির অঘোষিত মাথা। সবাই একদম নমনম করে চলে, যেটা তার কাছে ভীষণ অসহ্য লাগে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না কিছু। বললেই সারফরাজ তাকে একদম সোজা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। তবে মনে মনে ভীষণ চায় এই মেয়েটাকে বিদায় করতে এই বাড়ি থেকে। নিজের ভেতরে প্রস্ফুটিত ইচ্ছাটাকে প্রাধান্য দিতে তিথি কৌশলী হয়। সরল গলায় বলে, আম্মা, আমার মনে হয় সানজির জীবনটাকে নতুনভাবে গুছিয়ে দেওয়া উচিত। কিছুটা সময় চান। আমরা ওই জন্য এবার চোখ কান খুলে ভালো পাত্র বাছাই করব। নতুন জীবনে পা দিলে এসব ভুলে যাবে। ঠিক বলেছ বৌমা, আমিও এরকমটাই ভেবেছি। তোমার বাবাকে জানাতে হবে, এভাবে বসে থেকে মেয়েটার আমি জীবন নষ্ট হতে দিব না। যত দেরি করবেন সানজি তত ডিপ্রেশনে পড়ে যাবে। ও ভিতরের ইচ্ছেটা নষ্ট হয়ে যাবে। অন্বেষা কফিতে চুমুকটা টেনে উঠে পড়ে, মুখে স্মিত হাসি টেনে বলে, আমি একটু সানজির সাথে কথা বলে আসছি। ওকে একটু বোঝাও। চিন্তা করবে না ফুপি, আমি দেখছি। সানজির বানানো কফি প্রায় হয়ে এসেছে। নিজস্ব কাপটাতে এখন ঢালা বাকি। এই সময় পেছন হতে ভেসে আসা কারো চিকন গলার স্বর। এক পলক পিছু ফিরে তাকাতেই দেখতে পায় অন্বেষা এসেছে। কপাল তার কিঞ্চিত বেঁকে আসলেও নিজেকে রাখে স্বাভাবিক। কিচেন ক্যাবিনেটের সঙ্গে হেলে দাঁড়ায়, দুহাত বুকের সাথে ভাঁজ করে বলে, দেখো, যা হওয়ার হয়ে গিয়েছে, মন খারাপ করো না। মুভ অন করার চেষ্টা করো সানজি। এসব ধরে রেখে কী লাভ বলো? তার চেয়ে এমন কাউকে খুঁজে নাও জীবনে যে তোমাকে ভালো রাখবে। তুমি দেখি ভালো মোটিভেটর হয়ে গিয়েছো। সানজির ঠেস দেওয়া কথায় অন্বেষা বাঁকা হাসে, মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলে, মন্দ বলনি। আফটার অল আমিও তো তোমার মতো কষ্ট পেয়েছি, তাই তোমার কষ্টটা বুঝতে পারছি। তবে ন্যাচারাল রিভেঞ্জ বলতেও যে কিছু আছে সেটা কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে। সান্নিধ্য আমাকে যেভাবে ঠকিয়েছিল, সান্নিধ্যের বোন হয়ে তুমিও সেভাবে ঠকে গেলে। কফির মগে নাড়তে থাকা চামচটা থেমে যায় সানজির। মুখ ঘুরিয়ে অন্বেষার পানে তাকিয়ে বলে, কি বললে তুমি? ন্যাচারাল রিভেন্স? ন্যাচারাল রিভেন্স মানে বোঝো তুমি, নাকি আন্দাজেই বলছো? সিরিয়াসলি? এত অবাক হচ্ছ কেন? না বোঝার কি আছে? না, সত্যি আমি বুঝতে পারছি না। আমার ভাইয়ের সাথে তোমার সাথে রিলেশন ছিল কবে? তোমাকে ঠকিয়েছেই বা কবে? সেসব কথাবার্তা হয়েছে সব তো পারিবারিকভাবে হয়েছে। সেখানে ভাইয়ার সম্পূর্ণ অমত ছিল, তোমরা নিজেরা জোর করেছো। অন্বেষা তাচ্ছিল্য মাখা হাসি হাসে, সোজা হয়ে সানজির মুখোমুখি দাঁড়িয়ে বলে, তোমার শ্রদ্ধেয় মাতা মানে আমার ফুপি কিন্তু নিজে চাইতো। সে কিন্তু আমাকে পুত্রবধূ করতে কম তোষামত করেনি, আমাকে সঙ্গ দিয়েছে। এসব কিছুই হতো না। সান্নিধ্য ঠিকই আমার মাঝে মজে যেত, বাট মাঝখান থেকে একটা থার্ড ক্লাস মেয়ে এসে সব উল্টাপাল্টা করে দিয়েছে। আমার থেকে সান্নিধ্যকে কেড়ে নিয়েছে। সানজির কপাল ক্রমই বেঁকে আসে, মুখরেখা হয়ে ওঠে শক্ত। তেজালো স্বর টেনে বলে, এক্সকিউজ মি, তুমি থার্ড ক্লাস কাকে বললে? শেহরিন থার্ড ক্লাস?
নিঃসন্দেহে। চুপ! নিজে থার্ড ক্লাস হয়ে অন্যকে থার্ড ক্লাস বলতে লজ্জা করে না বেয়াদব মেয়ে? সানজি, মুখ সামলে কথা বলো। তোমার সাহস হয় কি করে আমাকে থার্ড ক্লাস বলার? অন্বেষার ক্রুদ্ধ দৃষ্টিতে উপেক্ষা করে সানজি মুখোমুখি দাঁড়িয়ে জোরালো গলায় বলে, একদম কথা বলবি না। অনেক বলে ফেলেছিস তুই। মিথ্যে দরদ দেখাতে এসেছিস? তোর এসব নাটক আমার খুব ভালো করে জানা আছে। অন্বেষার বাঁকানো ভ্রু সোজা হয়ে যায়, ঠোঁটের কোণে ফিরে আসে তার ব্যঙ্গাত্মক হাসি। এবার বুঝেছি, যা হয়েছে একদম ঠিক হয়েছে। তোমার মতো মেয়ের এমনই হওয়া উচিত। যে ছেলে চলে গিয়েছে তাকে ধন্যবাদ দিতে হবে। খুব ভালো হয়েছে। তো তার জন্য কি আমি মরে গিয়েছি? তোর মতো কুট কাচালি করতে গিয়েছি? নিজের মেন্টালিটির সাথে আমাকে মেলাতে আসিস? ছি! এই মেয়ে, ভদ্রভাবে কথা বলো। খুব দেমাক দেখাস, তাই না? ভাইয়েরা মাথায় তুলে নাচায়, এজন্য খুব সাহস তোর। একদম উপড়ে ফেলবো বলে দিলাম। আমাকে চিনিস না তুই। সানজি মুখ ঘুরিয়ে লম্বা শ্বাস টেনে নেয়, বিদ্রূপ স্বরে বলে, আমি শেহরিন না, আমি সানজি। আমার জন্ম বেড়ে ওঠাই মারামারি হানাহানির মধ্যে হয়েছে। রাজনীতির ঘরের মেয়ে আমি। এসব আজাইরা কথা আমাকে শোনাতে আসবি না। উপরে তো আমার তোকে ফেলা উচিত। তোদের মতো কিটের জন্য শেহরিনকে এই বাসা ছাড়তে হয়েছে, নিজ সংসার ছাড়তে হয়েছে। ও আচ্ছা, তাই বুঝি। তা তোর খুব কষ্ট হচ্ছে। এক মনে কত কষ্ট পাবি আর? বিয়ে ভাঙ্গার বেশি ব্যথা দিচ্ছে নাকি শেহরান চলে যাওয়াতে? কেন জানি আমার তোর দুটোর কষ্টতেই খুব আনন্দ লাগছে। ভীষণ মজা পাচ্ছি। তোর মজাতে আমি থু ফালাই। তোকে আমার অনেক আগে থেকেই চেনা আছে। ভেবেছিলি কি আত্মীয়তার কোঠায় এই বাসাতে নিজের আস্তানা গেড়ে বসবি? এত তো সহজ না। সান্নিধ্য কি চাইবে? আমি নিজেই তো চাইনি তুই আমার ভাইয়ের বউ হ। এজন্য তো শেহরিনকে আমার ভাইয়ের জীবনে আনতে এত এফোর্ট দিয়েছি। অন্বেষার চোখ জ্বলে উঠে সানজির মুখ ফুটে বলা কঠিন কথায়, গলা বাড়িয়ে বলে, তার মানে এসব কিছুর পেছনে তোর হাত ছিল? কেন জানি তোর ভিতরে এখন যে আগুন জ্বলছে, এতে আমি ভীষণ মজা পাচ্ছি। তোকে তো। অন্বেষার বিক্ষিপ্ত রেশে সানজির গায়ে হাত তোলার আগেই তার হাত পাকড়ে ধরে সানজি, হাত ঘুরিয়ে উল্টো দিকে পেঁচিয়ে মুচড়ে ধরে সে। খবরদার এই ভুল করতে আসবি না, তাহলে বেঁচে ফিরে যেতে পারবি না। একদম জানে মেরে ফেলবো। ছাড় বলছি। সানজি সারার বদলে দ্বিগুণ জোরে হাত মুচড়ে ধরে। চোখ মুখ তার রাগে লাল হয়ে এসেছে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, তোকে যদি আমি নেক্সট টাইম আমার বাসায় দেখি তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। জন্মের মতো সুখ নিবাস ভুলিয়ে দেব। সান্নিধ্যের পেছনে লাগতে চাস না, সাবধান করে দিচ্ছি। ও যদি তোকে একবার টার্গেট করে তো সোজা কবরে যাবি। সানজি ধাক্কা দিয়ে অন্বেষাকে ফ্লোরে ফেলে দেয়। 2 কদম এগিয়ে সে সামনে দাঁড়িয়ে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকিয়ে ফের বলে, সোজা বের হয়ে যাবি, নয়তো তোর চুল মুঠি ধরে আমি বের করে দেব। ওঠ! অন্বেষার জ্বলন্ত চোখে আগুন ঠিকরে বের হচ্ছে, শরীর কাঁপছে অসম ধারায়, হাত তার লাল টকটকে হয়ে গিয়েছে। আর একটু হলে হয়তো রক্ত বের হয়ে যেত। ফুঁসতে ফুঁসতে সে লম্বা শ্বাস টেনে নেয়, চোখে মুখে লেপ্টে থাকা সামনের চুলগুলো সরিয়ে বলে, শেহরিনকে তো আমি নিশ্চিহ্ন করবই, সাথে তোকেও করব। অন্বেষার জাত চেনাবো তোদেরকে। সানজি হাঁটু ভেঙে বসে, ধূপ করে চুলের মুঠি টেনে ধরে অন্বেষার, দাঁতে দাঁত চেপে বলে, তোর মতো 100 অনিশ্চার জন্য এক সানজি যথেষ্ট। চরিত্রহীন তোর চাচা, চরিত্রহীন তুই। এই মুখ দিয়ে কথা বলতে লজ্জা করে না? আল্লাহ, এসব কি হচ্ছে? সানজি, অন্বেষা, কি করছো? আম্মা। তিথির চিৎকারে মিসেস নাজনীন ড্রয়িং রুম হতে দ্রুত পায়ে এগিয়ে আসে কিচেনে। ফ্লোরে বসা অন্বেষার চুলের মুঠো ধরে থাকা সানজির পানে বিস্ফোরিত নেত্রে তাকায়। অস্পষ্ট স্বরে চিৎকার দিয়ে বলেন, কি করছো? মিসেস নাজনীন তিথি দুজনে মিলে সানজির হাত হতে অন্বেষার চুল ছাড়াতে চেষ্টা করেন। অন্বেষা 2 হাতে নিজেও তাকে দমাতে চেষ্টা করে। সানজিৎ, ছাড় বলছি। ছাড়ো, এসব কি করছো? সানজি প্লিজ, এরকম করো না। সানজি, কথা শোনো বলছি। ক্রমাগত তোড়জোড়ে সানজি অন্বেষার চুল ছেড়ে দেয়। উঠে দাঁড়াতেই তিথি আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে বলে, সানজি, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এরকম কেউ করে? যে যেরকম তার সাথে সেরকম করা উচিত। ওর হয়ে আমার কাছে সাফাই গাইতে আসবে না বললাম। সব চোরের এক মাথা। মানে
সানজিদ তিথির প্রশ্নাক্ত দৃষ্টিকে উপেক্ষা করে জবাব না দিয়ে মিসেস নাজনীনের দিকে এক পলক তাকিয়ে বলে, তোমার ভাইয়ের মেয়েকে যদি আমার বাসার সীমানায় দেখি আম্মা, সেদিন সানজি তোমার কাছে সবচেয়ে খারাপ মেয়ে হবে। বিষয়টা মাথায় রেখো। সানজিদ জোরালো পায়ে প্রস্থান নেয়, আর তার যাওয়ার পানে 3 জোড়া চোখ অবাক দৃষ্টি মেলে তাকিয়ে থাকে। ঠাহর করতে পারে না এটা সানজি কিনা। এই মেয়ের রাগ তো সান্নিধ্যকেও হার মানাবে। ওভার কেয়ার হসপিটাল, সন্ধ্যা 7টা। একদিন পেরিয়েছে, আজ হসপিটালে এসেছে শেহরিন। গাইনোলজিস্ট ডাক্তার ফারজানা শাহিনের অ্যাপার্টমেন্ট নিয়েছে সে। সঙ্গে সান্নিধ্য না এলেও এসেছে আসিফ। সান্নিধ্য আসার পথে রয়েছে, হয়তো কিছুটা সময় লাগবে। আপু আসুন ভেতরে। সিরিয়াল? আসিফ মৃদু হেসে বলে, আপনার ক্ষেত্রে সিরিয়াল লাগবে না। শেহরিন হাতের মুঠোয় ওড়না চেপে ধরে, বুকের ভেতর তার ঝড় বইছে। অদ্ভুত দোলাচলে দুলছে সে। যদিও মেডিকেল অ্যাব্রেশনে সেরকম কোনো ভয় নেই, তবুও তার অস্বস্তি হচ্ছে। গলা শুকিয়ে আসছে বারবার। গাইনি বিভাগে ওয়েটিং প্লেস হতে ভেসে আসা জীবাণুনাশক গন্ধ, মনে হচ্ছে পেট উবড়ে বমি আসবে। এসির ঠান্ডা শীতল আবহ যেন তার ঘাম রোধ করতে পারছে না। আসিফের দিকে শেহরিনের নাজুক অবস্থা দেখে মুখ খোলার আগেই পেছন হতে ভেসে আসে নীল রঙের ড্রেস কোট পরিহিত এক নার্সের। মৃদু হাসি মুখে রেখে বলে, ম্যাম আসুন প্লিজ। আসছি। শেহরিন চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ে। এমপির ওয়াইফ হিসেবে বাড়তি পাওনা এত পেশেন্ট উপেক্ষা করে তাকে আগে ডাকা। হয়তো সান্নিধ্য বলে দিয়েছে, কিংবা হসপিটাল অ্যাথরিটি সান্নিধ্যের লোকদের পরিচিত, কিন্তু এসব কিছু তার চোখে লাগে না। ভেতরটা কেমন গুমরে গুমরে উঠছে তার। কেন এমন হচ্ছে সে নিজেও জানে না। আপু আপনার কি কোনো সমস্যা হচ্ছে? ওনার আসতে কি দেরি হবে? একটু দেরি হবে। ভাই চট্টগ্রামের বাইরে গিয়েছিলেন, সেখান থেকে ফিরছেন। তবে 15 মিনিটের মধ্যে এসে যাবেন শিওর। আপনাকে ডাক্তারের কাছে যেতে বলেছে। ও আচ্ছা। কালকে রাতে ডাক্তার ফারজানা হাসিনের সঙ্গে কথা হয়েছে শেহরিনের। প্রেগনেন্সির কিট পজিটিভ এসেছে। ম্যাম সবকিছু শুনে তাকে মেডিকেল অ্যাবর্শনটাই সাজেস্ট করেছেন। 2 মাস যেহেতু মেডিকেল অ্যাবর্শনই হয়ে যাবে। আজকে সরাসরি সাক্ষাতে হয়তো সেটা চূড়ান্ত করা হবে। ভাইয়া উনি আসুক তারপরে যাই। কিন্তু ভাই তো বলেছেন চেম্বারে যেতে। সমস্যা নেই। আসিফ কিছু একটা ভেবে ঘড়ি দেখে অতঃপর নার্সকে বলে 15 মিনিট পর কল করার জন্য। নার্সটি মাথা নাড়িয়ে চলে যেতেই শেহরিন নরম গলায় বলে, একটু ওদিকটা হেঁটে আসি, আমার সাফোকেশন হচ্ছে খুব। আচ্ছা ঠিক আছে আপু। শেহরিন পা বাড়াতেই আসিফও তার পিছে হাঁটা ধরে। শেহরিন ঘাড় ঘুরিয়ে তাকায়, ক্লান্ত চোখে তাকিয়ে বলে, আপনার আসতে হবে না, আপনি এখানে বসুন প্লিজ। আমার দায়িত্ব আপু, না করবেন না। আপনাকে একা ছাড়লে ভাই মেরে ফেলবে আমাকে। আসিফের মৃদু ভয়ার্ত স্বরে বলা কথায় শেহরিন ছোট করে নিঃশ্বাস ছেড়ে চুপচাপ করিডোর ধরে হাঁটতে থাকে। দুদিনই শরীরটা একদম ভেঙে পড়েছে তার। সেই সাথে ওভার থিঙ্কিং হচ্ছে প্রচুর। সব কিছু এলোমেলো লাগছে। আজকে ভার্সিটিও মিস গিয়েছে। সারা রাত নিদ্রাহীন থেকে সকালে পারেনি উঠতে। পুরনো অসুখ আবার ভেতরে দানা বাঁধছে কিনা কে জানে। রেডিওলজির সামনে বেশ কিছু মানুষের জটলা বেঁধেছে। লোকজনের ভিড়ের মধ্যে হতে ভেসে আসছে একজন মেয়ে মানুষের জোরালো গলার কান্না। শেহরিন হাঁটা পথে থমকে দাঁড়ায়, পিছু ঘুরে আসিফের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে ওখানে? মনে হচ্ছে কোনো সমস্যা। হসপিটাল মানুষের বেদনার জায়গা। এখানে চোখের জল কিংবা বিষণ্ণ মনটাই সবাই সর্বক্ষণীয় সঙ্গী। কান্নাটাও হয়তো স্বাভাবিক। শেহরিনের ভেতরে খারাপ লাগে মেয়ে মানুষটার কান্নার শব্দ শুনে। মেয়েটার মুখ সে দেখতে চেষ্টা করলেও পারে না। অন্য একজন মেয়ে এবং পুরুষ তাকে সামলানোর চেষ্টা করছে ক্রমাগত। আপু ভাই এসে গিয়েছেন প্রায়, চলুন তাহলে যাওয়া যাক। শেহরিন মাথা নাড়ায়, উৎসুক ভিড়ের দিকে এক পলক তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, মানুষের কান্নার শব্দের মতো ভয়ানক শব্দ আর হয়তো কিছু নেই। পাথরও যেন গলে যায় এই একটা শব্দে।
চোখ সরে আসে, তার পা বাড়ায় পিছু ফেরার একটা মুহূর্ত। হুট করে ঘড়ির কাঁটা থেমে যায়, মস্তিষ্ক বিগলিত হয়ে ওঠে, শীত দ্বারা বেয়ে শীতল স্রোত নেমে যায়। শেহরিনের আত্মা কেঁপে অসাড় হয়ে আসে দেহ। চোখ দুটো বড় বড় করে সে পদযাত্রা থামিয়ে ফেলে। এক ঝটকায় সে পিছু ঘুরে তাকায়, অস্পষ্ট সুরে আর্তনাদ করে উঠে বলে, জাফরিন। লম্বা বছর পার করে সেই পুরনো মুখের আচমক দেখা, সেই পরিচিত মুখটাকে এক পলক নিজের চক্ষু কোটরে বন্দি হতেই শেহরিন থমকে যায়। অবিশ্বাস ও দৃষ্টিতে কান্নারত সেই মেয়েকে নিজের হারিয়ে যাওয়া বান্ধবী বলে বিবেচনা করে সে। সত্যি জাফরিন, এটা জাফরিন, তার কিন্ডারগার্টেনের সেই সঙ্গী, তার কলেজের সেই স্বার্থপর বান্ধবী। পেছন হতে ক্রমাগত আসিফের ডাক। শেহরিনের স্থির কায়াকে নড়াতে পারে না, বরং শুকিয়ে যাওয়া গলায় সে বহু কষ্টে উচ্চারণ করে, ভাইয়া একটু দেখুন ওখানে কি হয়েছে, প্লিজ একটু দেখুন প্লিজ। শেহরিনের ক্রমাগত আহাজারিতে আসিফ উপায়ন্তর না পেয়ে পা বাড়ায় সেদিকে। উৎসুক জনতার ভিড়ে ঠেলে এগিয়ে যায় সেদিকে। শেহরিন নিজের জায়গা পরিবর্তন করে এক সাইডে এসে দাঁড়ায়। আজ কত বছর পর জাফরিনকে এত কাছ থেকে দেখছে সে। আজ কত বছর হয়ে গেল যোগাযোগ নেই তাদের। এসে মেয়েটা কত শুকিয়ে গেছে। আগের জাফরিনের সঙ্গে এই জাফরিনের মিল খুঁজে পায় না সে। কি হয়েছে ওর? কেন এভাবে কাঁদছে? ও কি কষ্ট পেয়েছে? আসিফ আসতে দেরি করায় পাশ দিয়ে চলে যাওয়া এক আন্টিকে শেহরিন জিজ্ঞেস করে ওখানে কি হয়েছে। মধ্যবয়স্ক আন্টিটা এক নজর সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়েটার মিসক্যারেজ হয়েছে, মেয়ে নিতে পারছে না, প্রেগনেন্সির রিপোর্ট ছিঁড়ে ফেলেছে, অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। আল্লাহ মেয়েটাকে ধৈর্য দান করুক, কঠিন একটা সিচুয়েশন। আন্টি, ওর কি হাজবেন্ড আছে ওখানে? আমি চিনি না, তবে একটা ছেলেকে দেখলাম ওকে ধরে রেখেছে। মেয়েটার কান্না আমার সহ্য হচ্ছে না। আমি নিঃসন্তান, আমার এই কষ্ট মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা দেয়। আল্লাহ সবাইকে মা হওয়ার মতো তৌফিক দান করুক, এই দোয়া করি সব সময়। এই মেয়েটার কষ্ট আমি খুব ভালোভাবে বুঝতে পারছি মা। শেহরিনের চোখ অজান্তেই ঘোলাটে ভাব ধরে, শরীর তার অসহনীয় পর্যায়ে কাঁপছে। দুজন মানুষের সন্তান নিয়ে হাহাকার তার হৃদয় ছুঁয়ে যায় চুপিসারে। যে রহমতের জন্য জাফরিনের চিৎকার করা কান্না, সামনে দাঁড়ানো মানুষটার করুণ নিঃশ্বাস, সেই রহমত আল্লাহ তাকে দান করেছে, সেটা সে অস্বীকার করছে কিভাবে? আল্লাহর কাছে তো বরং শুকরিয়া জানানো উচিত, যা চাইতেও আল্লাহ তাকে মা হওয়ার সৌভাগ্য দান করেছে। এটা কি যথেষ্ট নয়? কাপা হাতটা আপনা আপনি শেহরিনের পেটে চলে যায়। মাথা নিচু করতেই এক ফোঁটা জল স্বচ্ছ ফ্লোরের উপরে গিয়ে পড়ে। কানে ভেসে আসছে জাফরিনের চিৎকার, জাফরিনের সন্তান বিয়োগের কষ্টের সমাহার। চোখ বন্ধ করে ফুঁপিয়ে উঠে সে। শেহরিন। নেতা সাহেবের কণ্ঠস্বর কর্ণপাত হতেই শেহরিন মুখ তুলে তাকায়। দৌড়ে গিয়ে জাপটে ধরে শব্দ করে কেঁদে উঠে সে। সান্নিধ্যের ক্লান্ত মুখরেখার অস্থির হয়ে উঠে তার অর্ধাঙ্গিনীর কান্নায়। তার চওড়া বুক হতে শেহরিনের মাথা আলতো হাতে টেনে তোলে, ব্যস্ত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি বাসায় যাব নেতা সাহেব, আমাকে বাসায় নিয়ে চলুন। ডাক্তার দেখাবে না? না, আমি ডাক্তার দেখাবো, আমি মা হব, আমি মা হতে চাই। আচ্ছা, এখন একটু শান্ত হও। অনেকক্ষণ ধরে তো কান্না করে চলেছ, আর কতক্ষণ কান্না করবে এভাবে? আমি পারছি না নিজেকে শান্ত করতে নেতা সাহেব। আমি এটা কি করতে গিয়েছিলাম বলুন তো? আমি একটা মেয়ে হয়ে মা হওয়ার আনন্দটাকে মাটিতে পিষে ফেলতে চেয়েছিলাম, আমার ভেতরের অস্তিত্বকে মেরে ফেলতে চেয়েছিলাম। আমি তো সন্তান জন্ম দেওয়ার আগেই ব্যর্থ মা হয়ে গেলাম। আপনি কেন আমাকে বোঝাননি? মধ্যরাত পেরিয়ে শেষ রাতের কবলে ঘড়ির কাঁটা, নির্ঘুম রাতের নিস্তব্ধতা, পরিবেশ ঝিঝি পোকার তালে তালে নাক টেনে কান্নার করুণ স্বর ভেসে আসছে। শেহরিনের দু চোখের পাতা ভিজে সান্নিধ্যের টি শার্ট ছুঁইছে। ভঙ্গুর কামিনীকে শান্ত করার প্রয়াসটুকু যেন কাজে দিচ্ছে না। বেড সাইডের ল্যাম্পের হলদেটে আলো বেদনার প্রতিচ্ছবি এঁকে চলছে শেহরিনের মুখ জুড়ে। আমি সব সময় বলেছি, তুমি যে সিদ্ধান্ত নিবে আমার সেটাতে অবশ্যই সমর্থন থাকবে। এখন আমি যদি আমার ইচ্ছেটা তোমার উপর জোরপূর্বক চাপিয়ে দিতাম, তাহলে সেটা তোমার জন্য কষ্টকর হয়ে যেত।
সেটা হ্যাঁ কিংবা না যেটাই হোক না কেন, কারণ সম্পূর্ণ বিষয়টা তোমার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর ডিপেন্ড করছে। এক্ষেত্রে তোমার নিজস্ব শক্তিটা মেইন। তুমি যদি নিজের ভিতরে পরিস্থিতি মোকাবেলা করার শক্তি সঞ্চয় না করে শুধুমাত্র আমার কথাতে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে, বিষয়টা অনেক কঠিনই হয়ে যেত। প্রতি স্টেপে স্টেপে হয়তো আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে। আমি আসলে চাইনি আমি যে মায়ের অভাবের কষ্টটা পেয়ে এসেছি সেটা আমার সন্তান পাক। পরিপূর্ণ মায়ের গুণটা নিজের মধ্যে আনাটাই ছিল আমার চাওয়া। আমি খুবই নগণ্য একটা মেয়ে নেতা সাহেব। এক রেজাল্ট শিটে ভালো নাম্বার ছাড়া আমার জীবনে ঝুলিতে একটা গুণও খুঁজে পাবেন না। যান্ত্রিক নিয়মে বেড়ে ওঠা একটা মেয়ে আমি। সন্তান লালন পালন করা কিংবা সংসার সামলানোর অমায়িক গুণটা আমার মধ্যে অনুপস্থিত, কিন্তু আমি চাই এই গুণগুলো নিজের মধ্যে আনতে। তবে আজকে দুটো মানুষ আমাকে চোখ খুলে দিয়েছে। তাদের জীবনে না পাওয়া ইচ্ছেটা আমার জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে এসছে। এর চেয়ে সুখের হয়তো কিছু আর হতে পারে না। আমি চেষ্টা করব, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। সান্নিধ্য মৃদু হেসে শেহরিনের চুলের মাঝে শক্ত হাতের আঙ্গুলগুলো দিয়ে শুয়ে দেয়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকা রমণীর মাথায় এক পাশ চুমু দিয়ে বলে,